নিবন্ধন ছাড়া করোনা টিকা নয়, জানালেন প্রধানমন্ত্রী। মাশরাফি বিশ্বসেরা তরুণ নেতাদের তালিকায়। বসুরহাটের ঘটনায় কাউকে ছাড় দেয়া হবে না, হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের। ক্ষমতায় টিকে থাকতে ডিজিটাল নিরাপত্তা আইন, দাবি মির্জা ফখরুলের। এবং মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর গুলিতে আরো 7 জন নিহত। দেখছেন এটিএন নিউজ আওয়ারে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মাশরাফি শশী। সংবাদ শিরোনাম শুনছিলেন। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। এবার বিস্তারিত। করোনার টিকা দেওয়ার কার্যক্রমে যাতে কোনো রকম বিশৃঙ্খলা না হয় সে বিষয়ে সজাগ থাকতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, নিবন্ধন করেই টিকা নিতে হবে। সকালে 70টি উপজেলায় কমিউনিটি ভিশন সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। রিজন ফয়জের রিপোর্ট দেখুন। সবার জন্য স্বাস্থ্য, এটা আমাদের লক্ষ্য। বর্তমান সরকারের একটি লক্ষ্য হলো চোখের চিকিৎসা মানুষের একেবারে দোরগোড়ায় পৌঁছে দেয়া। আর সেই লক্ষ্য পূরণেই বৃহস্পতিবার সকালে দেশের 20টি জেলার 70টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কমিউনিটি ভিশন সেন্টার উদ্বোধন করা হলো। 20টি জেলায় 70টি কমিউনিটি ভিশন সেন্টার। মূল আয়োজন ছিল জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে। গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্ধজনের দেহ আলো, তো অন্ধজনকে আলো দান করা, এর থেকে বড় কাজ তো আর কিছু হতে পারে না। প্রধানমন্ত্রী বললেন, দেশের প্রতিটি প্রান্তেই যেন সহজেই চোখের চিকিৎসা সেবা পাওয়া যায় তা নিশ্চিত করতে দেশের প্রত্যেকটি উপজেলায় একটি করে কমিউনিটি ভিশন সেন্টার স্থাপন করা হবে। সাধারণ মানুষ আসলে চক্ষু চিকিৎসা অনেক খরচ, এই খরচটা দিতে পারে না, কিন্তু এদেশের নাগরিক তারা চিকিৎসা পাবে না। আমি শুধু প্রধানমন্ত্রীর, আমি তো জাতির পিতার কন্যা, সেই হিসেবে মনে করি আমার দায়িত্ব, এবং সেই দায়িত্বই আমরা পালন করার চেষ্টা করে যাচ্ছি। কমিউনিটি ক্লিনিকের কথা উল্লেখ করে শেখ হাসিনা দাবি করলেন, তার সরকার চিকিৎসা সেবা মানুষের একেবারে কাছাকাছি নিয়ে যেতে পেরেছে। অন্যদিকে বিএনপি দেশের চিকিৎসা ব্যবস্থাই ধ্বংস করে দিয়েছিল। 96 থেকে 2001 কমিউনিটি ক্লিনিক আমরা প্রতিষ্ঠা করি, মানুষ বিনা পয়সায় সেবা পাওয়া শুরু করে, চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া শুরু করেছিলাম। কিন্তু স্বাভাবিক 2001-এ বিএনপি জামাত জোট যখন ক্ষমতা আসে এটা বন্ধ করে দিল, মানুষের চিকিৎসা সেবা পাওয়ার সুযোগ সব বন্ধ হলো। সেখানে করোনার টিকা কার্যক্রমে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী। করোনা ভাইরাস ইতিমধ্যে আমাদের দেশে যথেষ্ট ক্ষতি করেছে, এবং তারপরেও আমরা চেষ্টা করছি শুরু থেকে। সেখানে বলবো যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, হাত ধোয়া, মাস্ক পরে থাকা, এই নিয়মগুলি মানতে হবে। যদিও আমরা টিকা দেওয়া শুরু করেছি, টিকাদান কর্মসূচি অব্যাহত আছে, তবে টিকা দেওয়ার সময় আমি একটা কথা বলবো, প্রত্যেকের নাম রেজিস্ট্রেশন করতে হবে। তারা সেন্টারে যাবেন, রেজিস্ট্রেশন করবেন, করে আপনাদের অপেক্ষা করতে হবে। যখন আপনার সময় আসবে, ডাকবে, তখন আসবেন। এখানে কোনো রকম বিশৃঙ্খলা কিন্তু কখনো করবেন না, এ পর্যন্ত হয়নি, এর জন্য না হয় সে ব্যাপারে বিশেষভাবে লক্ষ্য রাখবেন। রিজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা। জুন মাসের মধ্যে প্রথম চালানে কোভ্যাক্সের 1,09,00,000 ডোজ টিকা আসতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। সকালে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে সাংবাদিকদের একথা জানান তিনি। আশা করি যে ডেট তাড়াতাড়ি পেয়ে যাব, এবং প্রথম কনসাইনমেন্ট এই জুন মাসের আগে পেয়ে যাব, এবং 2টা কনসাইনমেন্ট জুন মাসের আগেই দেওয়ার কথা। আমরা একটু বেপরোয়া হয়ে গেছি, আমরা মাস্ক ব্যবহার করছি না, কম করছি। সামাজিক দূরত্ব বজায় রাখতে আমরা কুণ্ঠাবোধ করছি, আমরা অনেক বেশি সামাজিক অনুষ্ঠান করছি, যার মাধ্যমে সংক্রমণ হারটা বেড়ে গেছে। একটি শোক সংবাদ জানাবো। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন জাতীয় সংসদের সদস্য মাহমুদ উস-সামাদ চৌধুরী কায়েস। দুপুরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত 10 ফেব্রুয়ারি করোনার টিকা নিলেও 7 মার্চ করোনা আক্রান্ত হন মাহমুদ উস সামাদ চৌধুরী কায়েস। 1955 সালের 3 জানুয়ারি জন্ম নেয়া মাহমুদ উস সামাদ চৌধুরী 2008 সাল থেকে টানা 3 বার দক্ষিণ সুরমা ও ফেঞ্চুগঞ্জ নিয়ে গঠিত জাতীয় সংসদের সিলেট 3 আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় মহাসচিব ছিলেন। মাহমুদ উস সামাদের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার শিরিন শারমিন চৌধুরী এবং পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন। সুইজারল্যান্ডের সংস্থা ইয়াং গ্লোবাল লিডার্সের বিশ্বসেরা তরুণ নেতার খেতাব পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, নড়াইল 2 আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। রাজনীতি, ব্যবসা, একাডেমি, মিডিয়া, চারুকলায় উচ্চ স্বীকৃত ব্যক্তিরা নিজ নিজ ক্ষেত্রে অবদানের জন্য ইয়াং গ্লোবাল লিডার্স নির্বাচিত হয়ে থাকেন, তবে তাদের বয়স হতে হবে 40-এর নিচে। এমন 112 জন তরুণ নেতাকে নিয়ে এবারের ইয়াং গ্লোবাল লিডার্স ক্লাস ঘোষণা করা হয়, যেখানে বাংলাদেশের একমাত্র ব্যক্তি হিসেবে জায়গা করে নিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। তবে ম্যাচ ছাড়াও এই তালিকায় দক্ষিণ এশিয়া থেকে আছেন আরও 9 জন। ক্রিকেটের বাইরে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে নিজ শহর নড়াইলের মানুষের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে বেশ প্রশংসাও কুড়োচ্ছেন মাশরাফি। দেশে করোনা পরিস্থিতির খবর জানাবো। দেশে করোনায় মারা গেছেন আরও 6 জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এ নিয়ে দেশে করোনায় মারা গেলেন 8,502 জন। গত 24 ঘন্টায় আরও 1,051 রোগী নতুন শনাক্ত হয়েছেন। 219টি পরীক্ষাগারে 18,058 জনের নমুনা পরীক্ষা করে এই সংখ্যা পাওয়া গেছে। এ পর্যন্ত দেশে মোট শনাক্ত করোনা রোগীর সংখ্যা 5,54,156। বাসাবাড়ি এবং হাসপাতাল মিলে সুস্থ হয়েছেন আরও 1,307 জন রোগী। মোট সুস্থ হওয়ার সংখ্যা 5,07,920। নোয়াখালীর বসুর হাটের ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে তিনি একথা বলেন। অনিয়ম, দুর্নীতি ও শৃঙ্খলা বিরোধী কার্যকলাপে জড়িতদের ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না বলেও হুঁশিয়ার করেন ওবায়দুল কাদের। কোম্পানিগঞ্জে কিছুদিন ধরে যে বিশৃঙ্খলা চলছিল, সেই বিশৃঙ্খলার ব্যাপারেও সরকার ব্যবস্থা নিতে শুরু করেছে। অভিযান শুরু হয়েছে, ইতিমধ্যে প্রায় 100 জনকে গ্রেপ্তার করা হয়েছে। যারাই জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না, অভিযান অব্যাহত থাকবে এবং সাংগঠনিক তদন্ত চলছে, সাংগঠনিক ব্যবস্থা অচিরে নেওয়া হবে। নামাজের বিরতির পর আবারও ফিরে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ আওয়ারের আয়োজনে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। ছাত্রলীগের দুপক্ষের পাল্টাপাল্টি বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে বগুড়ার ধনুটে মুজিব চত্বরে 12 ঘন্টার জন্য 144 ধারা জারি করা হয়েছে। আজ সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত মুজিব চত্বর ও এর আশেপাশের 400 গজ এলাকায় 144 ধারা বলবৎ থাকবে। সকালে শহরের মুজিব চত্বরে বিক্ষোভ সমাবেশ আহ্বান করেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালে স্বপন। একই সময়ে একই স্থানে পৌর ছাত্রলীগের সাবেক সদস্য রাসেল খন্দকার পাল্টা বিক্ষোভ সমাবেশের আহ্বান করেন। দুপক্ষের এই কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছিল। গতরাত 11:30টার দিকে মুজিব চত্বর এলাকায় বিকট শব্দে পর 7টি ককটেল বিস্ফোরিত হয়। এ কারণে বুধবার মধ্যরাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্তর আদেশে এই এলাকায় 144 ধারা জারি করা হয়। স্বাধীনতার চেতনা ধ্বংসের অভিযোগ এনে ক্ষমতাসীনদের কর্মকাণ্ড প্রতিরোধের ডাক দিয়েছে বিএনপি। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ আহ্বান জানান। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে এই আয়োজন করে ঢাকা মহানগর বিএনপি। আজ কর্মসূচি শুরুর আগে থেকেই প্রেস ক্লাব এলাকায় পুলিশের উপস্থিতি ছিল। ঢাকা মহানগর পুলিশ কর্তৃপক্ষ বেলা 11টার মধ্যেই সমাবেশ শেষ করার নির্দেশনা দেয়। নেতারা অভিযোগ করেন কর্মীদের সমাবেশে আসতে বাধা দেওয়া হয়েছে।
আওয়ামী লীগ রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ক্ষমতায় টিকে আছে বলেও অভিযোগ তাদের। এই আইনকে কেন্দ্র করে তারা জোর করে রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আজকে বেআইনি ভাবে ভোটের আগের রাত্রে ভোট কেড়ে নিয়ে গিয়ে তারা ক্ষমতা দখল করে বসে আছে। এই দখলদারি সরকার শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য আজকে এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মতো বহু আইন তৈরি করছে, যা দিয়ে তারা ক্ষমতায় টিকে থাকতে পারে অন্যায়, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করে। যারা আমাদের স্বাধীনতার সমস্ত চেতনাকে ধ্বংস করে দিয়ে আমাদের গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নিয়েছে, তাদেরকে পরাজিত করবার জন্য আজকে সাহস দিয়ে রাজপথে গণতান্ত্রিক ভাবে আমাদেরকে সোচ্চার হতে হবে বন্ধুগণ। কালা ধলা দুই সোহেল আর রহিম, তিন বন্ধু চুরি করলেন ৬৫ লাখ টাকা। সবাই মোটরসাইকেল কিনলেন, একজন বউয়ের নামে এফডিআর করলেন, আরেকজন ঘরে বউ আনলেন। কিন্তু সাধের সংসার আর করা হলো না, ধরা পড়তেই হলো। তাই ১৪ শিকের শ্বশুর বাড়িতে এখন এই চোর চক্রের ৪ সদস্য, জানাচ্ছেন সাব্বির আহমেদ। বনানীর লাভস ইন্টারন্যাশনাল হালাল পারফিউম আমদানিকারক অফিস। ১৩ ফেব্রুয়ারি রাতে গ্রিল ভেঙে এই অফিসে ঢোকেন রহিম ও কালা সোহেল নামে দুই চোর। নিচে পাহারায় ছিলেন ধলা সোহেল নামে আরেকজন। ৫টা ২৬ মিনিটে চুরি করতে ঢুকে ৫টা ৫৭ মিনিটে অফিসের ভল্ট ভেঙে ৬৫ লাখ টাকা নিয়ে বেরিয়ে যায় তারা। চুরির টাকা রাতেই ভাগাভাগি হয়ে যায়। এর মধ্যে রহিম ও কালা সোহেল ৬০ লাখ টাকা ভাগ করে নেন, আর পাহারায় থাকা ধলা সোহেলকে দেন বাকি টাকা। ১৩ ফেব্রুয়ারি চুরির পর ১৮ ফেব্রুয়ারি চুরির টাকায় বিয়ে করে ধলা সোহেল। এখানেই শেষ নয়, প্রত্যেকেই চুরির টাকায় কিনেছেন দামি মোটরসাইকেল। গাছ দাবায়া গ্রিল ভেঙে ভিতরে ঢুকলাম, ঢুকে পরে সিন্দুক দেখে পরে সিন্দুক টেস্টারটা গুতাতে পরে ভাঙিয়ে টেয়ারি নিয়ে আসলাম। আমি নিয়েছি ২৮ লাখ, সোহেল নিয়েছি ২৮ লাখ, আর ওই সোহেল দিয়েছি ৪ লাখ, ওর দুলাবারে দিয়েছি ২ লাখ। বাড়িতে গেছি, বাড়ির যে আমার বোন নামে আমি ১০ লাখ টাকা এপিটার করছি। এপিটার করার পরে কিছু টাকা ওদিকে খরচ হলো, ২-২.৫ লাখ টাকার মতো খরচ হলো। পরে বাকি টাকা বাসায় আনছি, বাসায় না রাইখা দিয়েছি, রাইখা পরে আমার একটা গাড়ি কিনছি। ২,১৩,০০০ ২০,০০০ মতো খরচা গেছে গাড়িটার পিছে। বাকি টাকা মনে করেন আমি খরচাপাতি নেশাবানি করছি, জুয়া টুয়া খেলছি। আমি নিচে থাকি যে পুলিশ আসে কিনা, কোনো লোক আসে কিনা, যদি আসে তাহলে আমি ওখান থেকে সরে যাই। ৪ লাখ টাকা দিছে আমাকে, ২.৫ লাখ টাকা দিয়ে বাইক কিনছি, আর বাকি যে ১.৫ লক্ষ টাকা ছিল সেটা দিয়ে আমি বিয়ে করছি। গোয়েন্দারা বলছেন রহিম এবং সোহেল জুটি একে অন্যকে ছাড়া চুরি করেন না। এরা সারাদিন ঘুমায় আর রাত হলেই চাঙা হয়ে ওঠেন। সন্দেহ থেকে বাঁচতে ভালো পোশাকে বনানী, গুলশান সহ রাজধানীর অভিজাত এলাকায় ঘুরে বেড়ান, আর সুযোগ বুঝেই এ ধরনের চুরি করেন। চুরির সঙ্গে জড়িত ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রিল কাটা পার্টি যেটা, এটা তো একটা বারের এটা খুব সহজেই ভেঙে যায়, অল্প একটু ভেঙে গেলেই সেটা ভিতরে ঢুকে যেতে পারে, নিঃশব্দে একটা লোক ঢুকে যেতে পারে। চোররা তো প্রশিক্ষিত, তারা কিন্তু ঠিকই ঢুকে যায় এবং তারা ঘুমের মধ্যে কাজ টাজ করে চলে যায়। তো এই জায়গায় হলে ম্যাক্সিমাম ক্ষেত্রে বাথরুম এবং বারান্দাতে ঢুকে পিছনের। সুতরাং পাকঘরের দরজাটা যদি লাগিয়ে ঘুমায়, বাথরুমের দরজাটা যদি কোনোভাবে বাইরে দিয়ে লাগানো তাহলে কিন্তু আর ফ্রিলি মুভমেন্ট করতে পারে না ঘরের ভিতরে। তাদের কাছ থেকে নগদ ৩৯ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা। আজ আবারও মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর গুলিতে ৭ জন নিহত হয়েছেন। এদিকে জান্তা বিরোধী বিক্ষোভ দমনে সহিংসতার নিন্দা জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। বুধবার ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে জানায়, শান্তিপূর্ণ বিক্ষোভের জনগণের বিরুদ্ধে যে সহিংসতার আশ্রয় নিচ্ছে নিরাপত্তা বাহিনী, তা অত্যন্ত নিন্দনীয়। বিবৃতিতে বলা হয়, সেনাদের সহিংসতা থেকে নারী, শিশু কেউই রেহাই পাচ্ছে না। সহিংসতা বন্ধ করে ধৈর্যের পরিচয় দিতে নিরাপত্তা বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়। নিরাপত্তা পরিষদ মিয়ানমার পরিস্থিতির উপর নজর রাখছে বলেও জানায়। আর এর আগে চীন, রাশিয়া, ভারত ও ভিয়েতনামের বিরোধিতার কারণে মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাশে ব্যর্থ হয় নিরাপত্তা পরিষদ। এদিকে মিয়ানমারের জান্তা সরকারের প্রধান জেনারেল মিন অং লাইংয়ের ২ সন্তানের উপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। The Treasury noted that the actions come in response to the brutal killing of peaceful
এদিকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গতকাল প্রকাশিত এক প্রতিবেদনে বলেছে, বিক্ষোভ দমনে মিয়ানমারের সেনাবাহিনী যুদ্ধে ব্যবহৃত অস্ত্রাদি ব্যবহার করছে। মিয়ানমারে চলমান জান্তা বিরোধী বিক্ষোভের গত সপ্তাহের ভিডিও ও ছবি বিশ্লেষণের ভিত্তিতে এই প্রতিবেদন প্রকাশিত হয়। এতে বলা হয়, ঠান্ডা মাথায় কিভাবে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে এই 55 মিনিটের ভিডিও ক্লিপ তার প্রমাণ। সংস্থাটির ক্রাইসিস রেসপন্স বিভাগের পরিচালক জুয়ানি ম্যারিনার বলেন, মিয়ানমার সেনাবাহিনীর এই কৌশল নতুন কিছু নয়, তবে প্রথমবারের মতো এই হত্যাযজ্ঞের লাইভ স্ট্রিমিং দেখেছে পুরো বিশ্ব। সহিংসতা বন্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ও বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। It's our right to get democracy, they chant. সময় হলো বাজিদ ইসলাম বিরতি নিবার। অন্যান্য খবরের সাথে আরো জানিয়ে ফিরব। চট্টগ্রামের মাদ্রাসায় শিশু নির্যাতনের পর কি ব্যবস্থা জানতে চেয়েছেন হাইকোর্ট। এবং চট্টগ্রামের সিটি গেটে আগুনে পুড়ে গেছে 11টি বাস। নিবন্ধন ছাড়া করোনা টিকা নয় বললেন প্রধানমন্ত্রী। মাশরাফি বিশ্বসেরা তরুণ নেতাদের তালিকায়। বসুরহাটের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না, হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের। ক্ষমতায় টিকে থাকতে ডিজিটাল নিরাপত্তা আইন, অভিযোগ মির্জা ফখরুলের। এবং মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর গুলিতে আরো 7 জন নিহত। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি নিউজ আওয়ারে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। সংবাদ শিরোনাম দেখে নিচ্ছিলাম এক নজরে আরো একবার। পবিত্র শবে মিরাজ আজ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয় পবিত্র এই রজনী। ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে ধর্মপ্রাণ মুসলমানরা শবে মিরাজ পালন করেন। এই রাতেই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে জিব্রাইল আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সপ্তম আসমান পেরিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ লাভ করে আবার পৃথিবীতে ফিরে আসেন। এ কারণেই হিজরি রজব মাসের 26 তারিখের রাত্রি মুসলমানদের কাছে অত্যন্ত পবিত্র। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ রাতে প্রথমে কাবা শরীফ থেকে বোরাক নামের বাহনে চড়ে মুসলিমদের প্রথম কেবলা জেরুজালেমের বাইতুল মুকাদ্দাসে যান। সেখানে অন্যান্য নবী রাসূলদের সাথে 2 রাকাত নফল নামাজ আদায় করেন তিনি। এ রাতেই ইসলামের অনুসারীদের জন্য প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়। হাটহাজারীতে শিশু শিক্ষার্থীকে পেটানোর ঘটনায় মাদ্রাসা শিক্ষক হাফেজ মোহাম্মদ ইয়াহিয়ার বিরুদ্ধে আইনানুগ কি পদক্ষেপ নেওয়া হয়েছে জানতে চেয়েছেন হাইকোর্ট। রাষ্ট্রপক্ষ থেকে বিষয়টি নজরে আনার পর বিচারপতি FRM নাজমুল আহসান ও বিচারপতি শাহেদ নুরুদ্দিনের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ আজ এ আদেশ দেন। আগামী রোববারের মধ্যে চট্টগ্রামের জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এ বিষয়ে জবাব দিতে বলা হয়েছে। সেই সঙ্গে নির্যাতনের শিকার শিশুর পরিবারকে কোনো পক্ষ চাপ দিয়েছিল কি না এবং শিশুটিকে যথাযথ চিকিৎসা ও তার পরিবারকে নিরাপত্তা দেওয়া হয়েছে কি না সেসব তথ্যও জানাতে বলা হয়েছে। গত মঙ্গলবার হাটহাজারীর মার্কাজুল কোরআন ইসলামিক একাডেমির ছাত্র ফরহাদকে শিক্ষক হাফেজ ইয়াহিয়া বেধড়ক মারধর করেন। অমানবিক এই নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে শিশুটির পিতা নির্যাতনকারী মাদ্রাসার শিক্ষক হাফেজ ইয়াহিয়ার নামে মামলা করায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। মাত্র 1.5 লাখ টাকায় গণস্বাস্থ্য হাসপাতাল কিডনি প্রতিস্থাপন সুবিধা দেবে। দুপুরে গণস্বাস্থ্য নগর হাসপাতালে কিডনি দিবসের আয়োজনে একথা জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। অত্যন্ত ব্যয়বহুল কিডনি রোগের চিকিৎসা সেবায় সরকারকে এগিয়ে আসার আহ্বানও জানিয়েছেন তিনি। এখন সরকারের মনোবৃত্তির পরিবর্তন না হলে হবে না, এটা জনসাধারণের পক্ষে সামাল দেওয়া সম্ভব না।
ডায়ালিসিস ভেরি এক্সপেন্সিভ, সেটার জন্য সরকারকে সাবসিডি দিতে হবে। সারা পৃথিবীতেই এই স্বাস্থ্যখাতে সরকার বিনিয়োগ করে। তার মধ্যে সবচেয়ে বড় কথা হলো যে ওষুধের দাম কমাতে হবে, পরীক্ষার দাম কমাতে হবে, আর অন্যান্যগুলি দিতে হবে। প্রতিদিন 50 জনের ডায়ালাইসিসের সুবিধা সম্পন্ন কিডনি হাসপাতাল বানানোর পরিকল্পনা করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আন্তর্জাতিক কিডনি দিবস উপলক্ষে সকালে জাতীয় কিডনি ইনস্টিটিউট আয়োজিত শোভাযাত্রায় একথা জানান ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। তিনি জানান, কিডনি হাসপাতালটি হবে রাজধানীর মহাখালীতে। 40 সকলেরই স্বাস্থ্য সচেতন থাকা ও নিয়মিত কিডনি পরীক্ষা করানোর আহ্বান জানান তিনি। শোভাযাত্রার আরও উপস্থিত ছিলেন অভিনেতা চঞ্চল চৌধুরী ও কিডনি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডক্টর নুরুল হুদা। আমরা খুব শীঘ্রই ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে 50 বেডের এই কিডনি দিবসে আমি একটি কিডনি ডায়ালিসিস সেন্টার করতে চাই মহাখালী হাসপাতালে। ডাক্তার নার্সদের আরও বেশি রোগী বান্ধব হওয়ার পাশাপাশি রোগীর স্বার্থে বেসরকারি হাসপাতালগুলোতে ইন্স্যুরেন্স চালুর আহ্বান জানিয়েছেন ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর অশেষ কুমার চক্রবর্তী। বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন বাম্বার সঙ্গে ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের দ্বিপাক্ষিক কর্পোরেট স্বাস্থ্য চুক্তি অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। দুপুরে রাওয়া ক্লাবে চুক্তিপত্রে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর আশিস কুমার চক্রবর্তী এবং বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন বাম্বার সভাপতি হামিন আহমেদ। চুক্তি অনুযায়ী আগামী 2 বছর বাম্বার অন্তর্ভুক্ত 52টি ব্যান্ড দলের সদস্য ও তাদের পরিবারের সদস্যরা হেলথ চেক আপ ও কার্ডিয়াক হেলথ চেক আপ সহ বিশেষ ছাড়ে সব ধরনের চিকিৎসা সেবা নিতে পারবেন। আগতদের জন্য ফ্রি হেলথ ক্যাম্পেরও আয়োজন ছিল অনুষ্ঠানে। জামালপুর ময়মনসিংহ ঢাকা রুটে শীঘ্রই ডাবল লাইনের কাজ শুরু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। দুপুরে জামালপুরের দেওয়ানগঞ্জ স্টেশনে নতুন রূপে নতুন সাজে আন্তনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ট্রেনটি দেওয়ানগঞ্জ প্রান্ত থেকে প্রতিদিন ভোর 6টা30 ছেড়ে জামালপুর, ময়মনসিংহ, গফরগাঁও স্টেশন হয়ে ঢাকায় পৌঁছবে বেলা 12টা30। আবার ঢাকা থেকে দেওয়ানগঞ্জ স্টেশনের উদ্দেশ্যে ছাড়বে বিকেল 6টায়। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন তথ্য প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসান, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, ইঞ্জিনিয়ার মুজাফফর হোসেন এমপি এবং বাংলাদেশ রেলওয়ে পূর্ব এর মহাপরিচালক জাহাঙ্গীর হোসেন। চট্টগ্রাম নগরের সিটি গেট এলাকায় বাগদাদ এক্সপ্রেসের 11টি বাস আগুনে পুড়ে গেছে। পুড়ে যাওয়া বাসগুলোর মধ্যে বেশ কটি পরিত্যক্ত ছিল। স্থানীয় সূত্রে জানা যায়, গাড়িগুলো গ্যারেজে রাখা ছিল। হঠাৎ একটি গাড়িতে আগুন ধরে, পরে সেখানে রাখা অন্য গাড়িগুলোতেও দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দমকল বাহিনীর লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক নিউটন দাস বলেন, দুপুরে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যায় বন্দর ও আগ্রাবাদ ফায়ার স্টেশনের 2টি টিমের 5টি গাড়ি এবং আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের কারণ তদন্ত সাপেক্ষে জানা যাবে। কক্সবাজারে ধর্ষণের মিথ্যা অভিযোগকারী ব্লাস্ট এনজিও কর্মীর বিরুদ্ধে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির 100 কোটি টাকার মানহানির মামলায় অভিযোগ গঠন হবে 15 মার্চ। দুপুরে মামলার শুনানি শেষে কক্সবাজার সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ এই আদেশ দেন। একই সঙ্গে এই মামলায় অভিযুক্ত ওই নারীর স্থায়ী জামিন মঞ্জুর করেন। গত বছরের 8 অক্টোবর টেকনাফে বিজিবি 2 ব্যাটালিয়নের দমদমিয়া চেকপোস্টে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্লাস্টের এক নারী কর্মীকে তল্লাশি করেন বিজিবি সদস্যরা। পরে এ ঘটনার জের ধরে ওই নারী বিজিবি সদস্যদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলেন। ধর্ষণের ঘটনাটি মিথ্যা ও মানহানির অভিযোগ এনে আদালতে পাল্টা মামলা দায়ের করে বিজিবি। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শিক্ষার্থীদের আদান প্রদান বাড়াতে গুরুত্ব দেওয়া হচ্ছে বললেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আল রবার্ট মিলার।
তিনি বলেন, বাংলাদেশ এখন বিশ্বের শীর্ষ 2 দেশের একটি যারা স্নাতকোত্তর, পিএইচডি ও হার্ড সায়েন্সের ডিগ্রি অর্জনের জন্য বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী পাঠাচ্ছে। দুপুরে রাজশাহী নগর ভবনে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। মিস্টার সিরাজ প্রোগ্রামের আওতায় অনুষদ ও শিক্ষকদের পড়াশোনায় অতিরিক্ত বিনিয়োগ কিভাবে করা যায় সে বিষয়টিও বিবেচনায় নেওয়া হচ্ছে। এর আগে রাষ্ট্রদূত আল রবার্ট মিলার সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এবারে জানাবো সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। অবশেষে $100 বিলিয়ন সম্পদের মালিকদের তালিকায় জায়গা করে নিলেন ওয়ারেন বাফেট। এবছর এখন পর্যন্ত রেকর্ড পরিমাণ বেড়েছে বাফেটের কোম্পানি বার্কশায়ার হ্যাথওয়ের শেয়ারের দর। এর ফলে এই এক্সক্লুসিভ 100 বিলিয়ন ক্লাবে অন্তর্ভুক্ত হলেন তিনি। বাফেটের আগে এই ক্লাবে জায়গা হয়েছে বিল গেটস, জেফ বেজোস ও ইলন মাস্কের মতো ধনকুবেরদের। এবছর বাফেটের কোম্পানির শেয়ারের দর বেড়েছে 15%। কয়েক দশক ধরে বিশ্বের ধনী তালিকায় উপরের দিকেই থাকছে তার নাম, তবে এর আগে কখনোই তার সম্পদ $100 বিলিয়ন ছুঁতে পারেনি। অবশ্য কেবল সম্পদ অর্জনেই নয়, দানশীলতায়ও অন্যতম শীর্ষ ব্যক্তি 90 বছর বয়সী বাফেট। জানাবো মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। আগাম তরমুজের বাম্পার ফলন হয়েছে পটুয়াখালীতে। বাজারেও ভালো দাম পাচ্ছেন চাষিরা। তবে পানি স্বল্পতায় গাছ শুকিয়ে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন উপকূলের অনেক কৃষক। পটুয়াখালী প্রতিনিধি জাহিদ রিপনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট দেখুন। কঠোর পরিশ্রম, তবু ভালো ফলন, বাজারে চাহিদা আর বেশি লাভ পাওয়ায় পটুয়াখালীর তরমুজ চাষিদের মুখে হাসি। বিস্তীর্ণ উপকূলের প্রতি জমিতে এখন রসালো তরমুজের সমারোহ। আমরা এই ফ্যাক্টরে দুজন মানে ব্যবসা করে কিনছি, ব্যবসা জমি, আবার আমরা এনে ব্যবসা পাইছি, বেচতে পেরেছি। দুইজন পার্টনারে কিনে খেতে বই আবার বিক্রি করে ফেলাইছি, যারা নেছে হ্যাগো ব্যবসা হয়েছে। বল, সৈকতের বালু জমি, যাকে বলা হয় মরু বা বালুর ধুম, তাতে তরমুজের এমন বিস্ময়কর ফলন দেখাচ্ছে আশার আলো। লাভজনক বলে খেতেই ব্যবসায়ীদের আনাগোনা বেশ। বালির ধুমের ভিতরে এত সুন্দর সাইজ যে মাল হবে তা আমাদের জানা ছিল না। তবে মিষ্টি পানি সংরক্ষণ সমস্যার কথা জানিয়েছেন কৃষকরা। বৃষ্টি না হওয়ায় অনেক ক্ষেতে শুকিয়ে যাচ্ছে গাছ, ঝরে পড়ছে ফল। আর কৃষি দপ্তর বলছে তাদের নজর বিষমুক্ত ফলনের দিকে। তরমুজ চাষে 1 একর জমিতে সাধারণত 50,000 টাকার মতো খরচ হয়, আর সেখানে বিক্রি করলে কমপক্ষে 1 লক্ষ টাকা বিক্রি করতে পারে, অর্থাৎ দ্বিগুণ লাভ এখানে। আর যদি আগাম মার্কেটটা পাওয়া যায় তাহলে কিন্তু লাভ 2 থেকে 3 গুণ 4 গুণ হয়ে যেতে পারে। তার জন্য আমাদের কৃষক ভাইয়েরা গত বছর যেভাবে চাষ করেছে, এবছরও তরমুজ চাষ করেছে। আমাদের যে লক্ষ্যমাত্রা ছিল সেই লক্ষ্যমাত্রা অনুযায়ী চাষ করেছে। গত বছরের তুলনায় বেশি জমিতে তরমুজ চাষ হয়েছে এবার। মিষ্টি পানির সংরক্ষণ ব্যবস্থা গড়ে তোলা গেলে পটুয়াখালী হয়ে উঠতে পারে তরমুজের জেলা। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। সময় হলো আরো একবার বাজিদ ইসলাম বিরতি নেবার, এরপর আরো জানিয়ে ফিরব। ব্রাজিলে করোনায় একদিনে মৃত্যু 2000 ছাড়ালো এবং আধুনিক সুবিধা নিয়ে কুমিল্লার শেখ কামাল ক্রীড়াপল্লী। বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি নিউজ আওয়ারে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। দেশে বাইরের খবর জানাবো।
করোনায় একদিনে মৃত্যুতে নিজেদের রেকর্ড ছাড়িয়েছে ব্রাজিল। বুধবার দেশটিতে একদিনে মারা গেছেন ২,০০০-এর বেশি মানুষ। করোনার মৃত্যু তালিকায় দ্বিতীয় স্থানে থাকা দেশটিতে এ পর্যন্ত মৃত্যু ২,৭০,০০০-এর বেশি। করোনা পরিস্থিতি মারাত্মক রূপ ধারণ করার জন্য প্রেসিডেন্ট জায়ের বোলসোনারোর বোকামি দায়ী বলে বুধবার মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট লুলা সিলভা। গত এক মাসের মধ্যে বুধবার প্রথমবারের মতো মাস্ক পরতে দেখা গেছে প্রেসিডেন্ট জায়ের বোলসোনারোকে। শুরু থেকেই করোনা পরিস্থিতিকে পাত্তা না দেওয়ার জন্য কঠোর সমালোচনার মুখে পড়েন তিনি। এদিকে ব্রাজিলের সবচেয়ে বড় সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্র ফিকরুজ সতর্ক করেছে, করোনা পরিস্থিতির চাপে ভেঙে পড়ছে ব্রাজিলের বেশিরভাগ হাসপাতালের চিকিৎসা সেবা। এবারে খেলার খবর। ইংলিশ প্রিমিয়ার লিগের জিতেই চলেছে টেবিলের শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটি। সাউদাম্পটনকে তারা ৫-২ গোলে হারিয়েছে। ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধেই ৪ গোল হয়, যার মধ্যে ৩টি গোলই করে স্বাগতিক ম্যানচেস্টার সিটি। কেভিন ডি ব্রুইন ১৫ মিনিটে সিটিজেনদের এগিয়ে দেন। ২৫ মিনিটে সাউদাম্পটন ম্যাচে ফেরে, তবে ৪০ মিনিটে রিয়াদ মাহরেজের গোলে আবারও এগিয়ে টেটের সংগ্রহ ৫৪ পয়েন্ট। কুমিল্লার ক্রীড়াপ্রেমীদের জন্য সুখবর, এ জেলায় নির্মাণ হচ্ছে শেখ কামাল ক্রীড়াপল্লী। আধুনিক সব ধরনের সুযোগ সুবিধা থাকছে সেখানে। কুমিল্লা প্রতিনিধি খায়রুল হাসান মানিকের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কুমিল্লা জেলায় একটি মাত্র স্টেডিয়াম ছাড়া বড় কোনো খেলার মাঠ নেই। দীর্ঘ সময় ধরে এখানকার ক্রীড়াপ্রেমীদের মধ্যে চলা সেই আক্ষেপ অবশেষে ফুরাতে যাচ্ছে। জেলার শহরতলির টিক্কারচর সংলগ্ন শুভপুর এলাকায় গোমতী নদীর পাড়ে ১০ একর জমির উপর নির্মিত হচ্ছে শেখ কামাল ক্রীড়াপল্লী। প্রশিক্ষণের মধ্য দিয়ে কুমিল্লায় নতুন নতুন খেলোয়াড় তৈরি হবে এবং তারা স্থানীয় ও জাতীয় পর্যায়ে ভূমিকা রাখতে পারবে। এখানে কোনো ভয় নেই এবং ছেলের পাশাপাশি মেয়েরাও সমান সুযোগ সুবিধা নিয়ে এবং ফিয়ারলেস ভাবে খেলাধুলা করতে পারবে। আমরা চাই দ্রুত এটা শেষ করে যাতে প্লেয়াররা মাঠে প্র্যাকটিস করতে পারে, প্র্যাকটিসের যাতে নিয়মিত একটা ব্যবস্থা করে দিতে পারে। অত্যাধুনিক স্পোর্টস একাডেমির সব সুবিধাই থাকছে শেখ কামাল ক্রীড়াপল্লীতে। খেলোয়াড়দের জন্য আবাসিক ও অনাবাসিক প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে এখানে। অন্যান্য পরিকল্পনার কথাও জানান জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক। মূল উদ্দেশ্য হচ্ছে তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড় সংগ্রহ করে জাতীয় মানের খেলা তৈরি করা। তো সেখানে স্থানীয় ছোটখাটো প্রতিযোগিতাগুলো এবং ট্রেনিংগুলো এবং প্র্যাকটিসটা আমরা ওখানে করব। যুব সমাজকে খেলাধুলায় আগ্রহী করে মাদকমুক্ত সমাজ গঠনে এই ক্রীড়াপল্লী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন সদর আসনের এমপি আকম বাহাউদ্দিন বাহার। আমরা চাই এখান থেকে আরো বেশি করে খেলাধুলা করে জাতীয় দলের প্লেয়ার সৃষ্টি হোক। খেলাধুলায় যদি ছেলেমেয়েরা ব্যস্ত থাকে তাহলে তারা অন্য কাজে ব্যস্ত থাকবে না, মাদক নিয়ে ব্যস্ত থাকবে না। উৎকর্ষ সাধারণ শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে ক্রিয়া। আমরা সেই ক্রিয়াকে মানুষের কাছে পৌঁছে দিতে চাই। স্পোর্টস একাডেমিতে ক্রিকেট, ফুটবল ও হকি টার্ফের পাশাপাশি এখানে থাকছে বুদ্ধি প্রতিবন্ধীদের জন্য আলাদা একটি খেলার মাঠ। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। এবার এক নজরে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। নিবন্ধন ছাড়া করোনা টিকা নয় বললেন প্রধানমন্ত্রী। মাশরাফি বিশ্বসেরা তরুণ নেতাদের তালিকায়। বসুরহাটের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না, হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের। ক্ষমতায় টিকে থাকতে ডিজিটাল নিরাপত্তা আইন, অভিযোগ মির্জা ফখরুলের। মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর গুলিতে আরো ৭ জন নিহত। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। ধন্যবাদ।